হ্যালো এভরিওয়ান, আমি মিশকা রিক্তা ইসলাম মায়ার লেখা হৃদমায়া প্রেমগাথা পর্ব ২৯ নিয়ে চলে আসলাম। চলো শুরু করা যাক। আসিফ ডাক দিয়ে হৃদের কান অব্দি পৌঁছালো কিনা সন্দেহ। আসিফ পুনরায় হৃদের মনোযোগ পেতে ডাকলো, ভাই। হৃদ বেখেয়ালি অমনোযোগী লালাপ দৃষ্টি ঘোরালো আসিফের দিকে। 1 সেকেন্ডের ভিতরে পুনরায় সেই নেশাক্ত দৃষ্টি ঘোরালো মায়ের ওপর। আসিফ চট করে বুঝে গেল হৃদের থমকে যাওয়া মনোভাব। হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়ের দিকে এক পলক তাকিয়ে আস্তে করে পেছন সরে গেল হৃদের ফোন নিয়ে। হৃদকে আর বিরক্ত না করলো আসিফ। আসিফ চলে যেতে হৃদ মোহাচ্ছন্ন ঘরে মায়ের দিকে এগোতে চাইলো। কয়েক কদম এগোতে হইচই করে ফায়াতকে নিয়ে সবাই উপস্থিত হলো ছাদে। দেখতে দেখতে কয়েক সেকেন্ডের ব্যবধানে ছাদে নাচ গানে ছেলে মেয়েদের হইচই পড়ে গেল। মায়া এদিকে এগিয়ে গিয়ে যেই ভিড়ে দাঁড়ালো জুই, শ্রেয়া, সেজুতির পাশে। হৃদ তখনও সেই সিঁড়ির মায়ের দিকে তাকিয়ে। তার আজ এত হইচই রাগ লাগছে না, বরং বইয়ের নেশায় আসক্ত হয়ে এই মুহূর্তে সব কিছুতেই মাতাল হয়ে মনে হচ্ছে। মায়া ভিড়ের ভিতর থেকেও চুরি করে উঁকি মেরে তাকালো হৃদের দিকে। সাথে সাথে আবারও চোখাচোখি হয়ে গেল হৃদের সাথে। মায়া চমকে উঠলো, তৎক্ষণাৎ ঘাড় ঘোরালো, বিড়বিড় করে বলতে লাগলো, আর জীবনেও মায়া তাকাবে না সেই হৃদ খানের দিকে। কেমন বেহায়ার মতন তাকিয়ে লোকটা। মায়ের অস্বস্তি লাগাটাও বুঝতে চাইছে না আজও। ফায়াতকে স্টেজে বসিয়ে সেজুতি ওর কাজিনদের নিয়ে টেবিলের কাটা ফল গুছিয়ে রাখছে। মায়া স্টেজের এক কোণে দাঁড়ালো জুইয়ের পেছনে। মায়া তাকাবে না করে জুইয়ের পেছন থেকে উঁকি মেরে আবারও তাকালো ছাদের অপর পাশে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে। তখনই চোখ পড়ল অতি সুন্দরী শশীকে। সে কমলা রঙের ফিনফিনে পাতলা মসলিন জামদানি শাড়ি পরে হৃদের পাশাপাশি দাঁড়িয়েছে। শশীর সোনালি চুলগুলো ছেড়ে পিঠে ছড়িয়েছে, তবে গায়ে ব্লাউজটা মার্জিত আর শালীনভাবে পরেছে। কুনি পর্যন্ত ব্লাউজের হাতা দুটো। পাতলা শাড়িতে ফর্সা পিঠ দেখা গেল, ঠিক পিঠ ঢাকা চুলে। এদিকে যে আধুনিক স্মার্ট মেয়েরা যেমনভাবে শাড়ি পরে ঠিক তেমনভাবেই পরেছে শশী। দেখতে শশীকে শালীন আর মার্জিত লাগছে। তবে এই মুহূর্তে মায়ের দৃষ্টি শশীর সৌন্দর্যতা থেকে হাতের ওপরে বেশি। হৃদকে একটা খালি গ্লাসে লেবু শরবতের পানি তুলে দিচ্ছে সে। হৃদ ক্লান্তি তার দূর করতে শশীর হাতে সেই গ্লাস তুলে নিয়ে চট করে পানিটুকু পান করে পুনরায় শশীর হাতে খালি গ্লাসটা তুলে দিল। শশী খালি গ্লাসটা হাতে নিল ঠিকই, কিন্তু সেই সাথে হৃদের হাত থেকে কোটটাও নিজের কাছে টেনে নিল। মায়ার উদাস চোখে এইসব দেখলো। বিগত 2 দিনে মায়া শশীকে দেখে যতটুকুনি বুঝলো, মেয়েটি বেশ যত্নশীল হৃদের প্রতি। হবে নাই বা কেন, ভালোবাসার মানুষের যত্ন সবাই করতে চায়। মায়া স্বামীকে খুঁজে পেল, মায়া এভাবে যত্ন করবে। যত্ন করতে করতে দরকার পড়লে স্বামীর চোখ মুখ ঢুকে পড়বে, তারপরে লোকটার অযত্ন করবে না কখনো। মায়ার কত সাধনার স্বামী হবে লোকটা, অযত্ন করার প্রশ্নই ওঠে না। কিন্তু কথা হলো, লোকটা মায়ের কখন খুঁজে পাবে আল্লাহ জানে। মায়ের হাতে থাকা ফোনটার দিকে এক পলক তাকিয়ে আশেপাশে নজর ঘুরালো। উচ্চস্বরে গান বাজনার সাথে সাথে মানুষজনের ভিড়ে বেশি। তাই এই মুহূর্তে মায়া ওই লোকটার কল করবে না, বরং একটু পর কল দেবে ভিড় কমে আসলে। আসিফ তাড়াহুড়োর ন্যায় হৃদের দিকে এগিয়ে আসলো। আস্তে করে হৃদকে কিছু একটা বলতে হৃদের গম্ভীর মুখটা চট করে রাগের আভাস পেল মায়া। এক মুহূর্তে দেরি না করে হৃদ তৎক্ষণাৎ হাঁটলো সিঁড়ির দিকে। আসিফ খানিকটা দ্রুত পদ মেলালো হৃদের পেছন পেছন ছুটতে। মায়া হৃদের চলে যাওয়ার দিকে এক পলক তাকিয়ে দেখলো, তারপরে খুব স্বাভাবিক ন্যায় স্টেজে বসা ফায়েদের দিকে তাকালো। অয়ন ফায়েদের গেটের সামনে দাঁড়িয়েছিল। হৃদের পিছু পিছু আসিফকে ছুটতে দেখে অয়ন সেদিকে এগিয়ে এসে আসিফকে খাট ছেড়ে দিকে থামিয়ে দিয়ে প্রশ্ন করলো, আসিফ, এই অসময়ে আবার কোথায় যাচ্ছ তোমরা? অয়নকে দেখে আসিফ তাড়াহুড়ো সেদিকে এগিয়ে আসলো। আসিফের হাতে থাকা হৃদের ফোনটা অয়নের হাতে তুলে দিতে ব্যস্ত গলায় বলল, ভাই নিন, একটু হৃদ ভাইয়ের ফোনটা রাখেন আপনার কাছে, আমার এমন একটা জায়গায় যাচ্ছে জরুরিভাবে। রাদীপ ভাই নাকি কার সাথে ঝামেলায় জড়িয়েছে, আমরা সেদিকেই যাচ্ছি। আসিফের কথায় অয়ন অস্থির চিত্তে বলল, সে কি? রাদীপ দেশে আসতে না আসতে ঝামেলা জড়িয়ে পড়লো কার সাথে? ও তো ভালো ছেলে, ও আবার কার সাথে ঝামেলায় জড়ালো? কি হয়েছে, চলো আমিও যাব তোমাদের সাথে। আসিফ বাধা দিয়ে বলল, না ভাই, আপনি এখানেই থাকেন, যদি এদিকে কোনো ঝামেলা হয় তাহলে সামলে নিয়েন। তাছাড়া হৃদ ভাই যাচ্ছে, সবটা এখন এমনি ঠিক হয়ে যাবে, ভয় পাবেন না। ভয় তো রাদীপকে নিয়ে নয়, হৃদকে নিয়ে পাচ্ছি আসিফ। ও যা মাথা গরম মানুষ, ঝামেলা কমবে না আরও বাড়বে। ভয় পেন না ভাই, হৃদ ভাই ঠিক সামলে নেবে। আচ্ছা, বেশি সমস্যা হলে আমাকে ফোন করে জানিও। আচ্ছা ভাই। আসিফ তাড়াহুড়ো চলে যেতে চাইলে আবারও পিছনে রাখলো অয়ন। বলল, আরে ফোনটা আমাকে দিয়ে যাচ্ছ আসিফ, কল দেবো কিভাবে? আসিফ হৃদের পিছন দৌড়াতে খাক ছেড়ে বলল, ওদিকে হৃদের ভাইয়ের ফোন এখন আপনার কাছে রাখেন ভাই, কোনো সমস্যা হলে আমি আমার ফোন থেকে আপনাকে কল দেব। অয়ন নিজের সাথে হৃদের ফোনটা নিয়ে ছাদের উদ্দেশ্যে। অনেক সময় ধরে সে বাইরে, জুই বারবার মেসেজ করছে তাকে দেখা করার জন্য। অয়ন ছাদে চলল জুইয়ের উদ্দেশ্যে।
কিন্তু হলরুমের দিকে এগোতে দেখা হলো ভয়ার্ত হিনা খানের সঙ্গে। তিনি মূলত অয়নের খোঁজে ছিল এতক্ষণ যাবৎ। আরব খানের হঠাৎ বুকে ব্যথা শুরু হলো। কী সব হাবিজাবি খেয়েছে নাকি ওষুধ অনিয়ম এমন হয়েছে সঠিক জানা নেই হেনা খান। আরব খান যখন হুট করে বুকের ব্যথায় বসা ঘরে সোফায় বসে বুক চেপে কাতরাচ্ছিল, তখন সবাই ধরাধরি করে ওনাকে নিয়ে শোয়ালেন রুমে। হেনা খান এতক্ষণ পর আয়নকে বাসর ঘরে ঢুকতে দেখে তিনি দ্রুত এদিকে আসলেন। অয়নকে আরব খানের কথা জানাতে সেও তৎক্ষণাৎ ছুটল সেদিকে। উত্তেজনায় আয়ন সেদিকে দ্রুত দৌড়াতে গিয়ে পাশে থাকা সেজতির কাছে বিয়েখেয়ালিভাবে নিজের আর হৃদের ফোনটা দিয়ে গেল। যেহেতু অয়ন একজন পেশা হার্ট সার্জিস্ট, তাই আরব খান আয়নের একজন রোগী, সেখানে ডাক্তার হিসাবে অয়ন জানা আরব খানের বর্তমান অবস্থা সম্পর্কে। স্টেজে সাজানোর জন্য মিষ্টি আর সন্দেশের ডালা হাতে নিয়ে কোনো রকমে ছাদে উঠল সেজতি। এক হাতে মিষ্টি বড় ডালা, তো অপর হাতে অয়ন হৃদ আর নিজের ফোন তিনটে চেপে ধরে। শাড়ি পরে এক হাতে এত বড় মিষ্টির ডালা সামলাতে হিমশিম খাচ্ছে সেজতি। এক হাতে 3টা ফোন থাকায় 2 হাতে মিষ্টির থালা সামলাতে ধরতে পারছিল না সে। মায়া স্টেজের সামনে থেকে সেজতির অবস্থান পরখ করে দ্রুত এগিয়ে সেজতিকে সাহায্য করতে। দেখাই যাচ্ছিল সেজতি অতগুলো জিনিস একত্রে সামলাতে পারছে না। মা এগিয়ে আস্তে আস্তে সেজতির বিনয়ে বলল, আপু হেল্প করবো তোমায়? সেজতি মায়াকে দেখে আশ্বস্ত হলো। নিজের ফোনটা রেখে হৃদ আর অয়নের ফোন দুটো মায়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল, তুমি এসেছো ভালো হয়েছে, এই দুটো ফোন তোমার কাছে রাখো, আমি যখন চাইবো তখন দিও, কেমন? আচ্ছা আপু। মায়া ঘাড় কাজ সম্মতি জানিয়ে ফোন দুটো হাতে নিল। দুটো ফোন দেখতে একই রকম, আইফোন 15 প্রো ম্যাক্স, সাদা রঙা। ফোন দুটো দেখতে একদম নতুন, দেখে বোঝার উপায় নেই কোনটা কার ফোন। মায়া জানতেও চাইল না ফোনগুলো কার, বরং নিজের কম দামি ফোনটার সাথে দামি দুটো ফোন নিয়ে ঘুরল 1 ঘন্টার মতন সময়। তখন 7টা থেকে 8টার ঘরে। মায়া স্টেজের সামনে পাতা চেয়ারগুলোতে অলস ভঙ্গিতে বসে। এতক্ষণ মায়ের সাথে নাদিমও বসেছিল, তবে দুজনের মধ্যে কারোরই কথা হয়নি। নাদিম এমনই মায়ের পাশে বসেছিল বলেও মায়ের অস্বস্তি বোধ করেনি। কিন্তু একটু আগে আরিফের ডাকে চেয়ার ছেড়ে উঠে যায় নাদিম। চারপাশে হালকা মিউজিক, গান ছাড়া। ফায়াতকে মায়াদের কাজিনগুলো একে একে হলুদ লাগাচ্ছে। শালি হিসাবে মায়া আর জুয়ে সবার প্রথমে হলুদ লাগিয়েছিল বলে এখন মায়া অলস ভঙ্গিতে এখানে বসে। কোলের ওপর সেজুতি দেখেও দুটো ফোন অবহেলায় পড়ে আছে। মা কি মনে করে নিজের স্বামীকে কল দিতে মন চাইলো। ব্যস্ততার জন্য মায়া আজ সারাদিন নিজের স্বামীর খোঁজ নিতে পারেনি, এমনকি একটা মেসেজও পর্যন্ত করেনি। মায়া জুইকে ডেকে ওদের দুজনের ব্যবহৃত ফোনটা চেয়ে নিল। মেসেজ অপশনে গিয়ে হৃদের মুখস্থ করা নাম্বার তুলে ফটাফট মেসেজ লিখলো, 1 2 3 আজ ভালোবাসার দিন, 4 5 6 আজ যদি বাসর হয়, 7 8 9 আমি হব জয়, তুমি হবে পরাজয়। স্বামীকে ডিস্টার্ব করতে মায়ার মন গড়া ছন্দ লিখে পাঠাতে টুং করে মায়ের কোলের ওপর হৃদের ফোনটা বেজে উঠলো। মায়া নিজের ফোন থেকে চোখ উঠিয়ে বেখালিভাবে তাকালো কোলের ওপর পড়ে থাকা 2টা ফোনের দিকে। ফোন দুটোর স্ক্রিন একত্রে থাকায় মায়া দেখতে পেল না ফোনের মেসেজটি কিসের। মায়া ভাবলো হয়তো ফোনের মালিকের কোনো মেসেজ হবে। মায়া গুরুত্ব না দিয়ে পুনরায় একইভাবে স্বামীকে মানে হৃদ মেসেজ করে দেখলো, শুনুন স্বামী সাহেব, আজকে আপনি আমার ফোন রিসিভ না করলে আমি কিন্তু একটা প্রেম করব। ছেলেও কিন্তু আমি ঠিক করে রেখেছি, অনেক হ্যান্ডসাম আর অনেক সুন্দর সে। মায়া মেসেজ সেন্ড করতে করতে আবারও সেই একইভাবে কোলের ওপর ফোনটি টুং করে মেসেজ শব্দ করে উঠল। আবারও মায়া শুনলো, কিন্তু তেমন গায়ে মাখলো না, বরং আবারও স্বামীকে হুমকি দিতে দিতে মেসেজ লিখলো, সত্যি বলছি ছেলে কিন্তু অনেক সুন্দর, আমি কিন্তু প্রেমে পড়ে যাব আপনি কল রিসিভ না করলে। আপনি আমার কলটা রিসিভ করলে প্রেম বাতিল হতে পারে। মায়া আবারও মেসেজ পাঠালো। এবারেও সেই একইভাবে কোলের ওপর হৃদের ফোনটা টুং করে মেসেজের শব্দ করে উঠল। প্রতিবারে মায়া মেসেজের সাথে সাথে ওর কোলের ওপর ফোনটা শব্দ করে উঠছে সেটা দেখে খেয়াল করেনি তেমন। মায়া মূলত ধারণাতেই নেই যে মায়ের স্বামীর ফোন ওর কোলে থাকতে পারে সেটা। তবে আজ বোধহয় ভাগ্য মায়ের সাথে ছিল। অদেখা দৃশ্য সকল সুতো ছিঁড়ে আজ ভাগ্য মায়ের হতে চাইলো। নয়তো হৃদের ফোন প্রথমে আসিফ, তারপরে আয়ান, এরপর অয়ন থেকে সুজতি, আর এখন সেজতির থেকে সোজা মায়ের হাতে চলে আসলো। এই সবটাই হলো মায়ের ভাগ্যের জোরে। আজ প্রকৃতি চাইছে মায়া ওর স্বামী বিরহ থেকে নিস্তার পাক। অনেক তো হলো লুকোচুরি, এবার না হয় মুখোমুখি হোক মায়া নিজের স্বামীর। মায়া যখন নিজের স্বামীর হুমকি ধামকি দিয়ে মেসেজ পাঠালো, কিন্তু অপর পাশ থেকে কোনো রিপ্লাই আসলো না, তখনই মায়ের ওপরে ঠোঁট দিয়ে নিচে চেপে ধরে কিছু একটা ভাবলো। তারপরে চট করে নিজের নিকট স্বামীকে কল মেলাতেই মায়ের কলের ওপরে হৃদের ফোনটা অবহেলায় বেজে উঠলো। তখনই মায়ের নিজের কান ফোন চেপে ধরায় অবস্থা বেখালিভাবে কোলের ওপর বাঁচতে থাকা ফোনটার দিকে এক পলক তাকিয়ে আশেপাশে অনুসন্ধান চোখে সেজতির খেয়াল খুঁজলো ফোনগুলো দিয়ে দিতে, কিন্তু ছাদের অপর পাশে কোথায় সেজতি দেখতে না
মায়া আর ঘাটলো না কোলের ওপর বাজতে থাকা ফোনটা নিয়ে। ভাবলো হয়তো কল বাজতে বাজতে একটা সময় থেমেই যাবে। তাই হলো, কোলের ফোনটা রিং হতে হতে একটা সময় বন্ধ হয়ে গেল। সেই সাথে মায়া নিজের কান থেকে ফোনটা নামিয়ে হাতে নিল। মনে ভাবলো মায়ের স্বামী হয়তো মায়ের হুমকিগুলো সিরিয়াস নেয়নি, তাই মায়া আজও সর্বোচ্চ বিরক্ত করবে এই লোকটাকে। কীভাবে মায়ের কল আজ রিসিভ না করে থাকে সেটাও আজ দেখাবে মায়া। মায়া অনেকবার রাগ নিয়ে দ্বিতীয়বারের মতন কল করতে সে একইভাবে কোলের ওপরে থাকা দুটো ফোনের একটা ফোন আবার বেজে উঠলো। মায়া এবার বেশ বিরক্ত হলো। তবে মায়ের কোলে ফোনটা হাতে নিয়ে দেখলো না কে কল করেছে। পারমিশন ছাড়া অন্যের ফোন ধরা খারাপ বলে মায়া বিষয়টা এড়িয়ে গেল। এবার সে একই কাজ হলো, কোলে ফোনটা রিং বাজতেই বন্ধ হয়ে মায়া কান থেকে নিজে ফোনটা না বলল। মায়া এবার আরও বিরক্ত হলো। আশ্চর্য, মায়া যখন ফোনটা বাজলেও কল করার আগে বা পরে যে কোনো সময় বজ্রতের ফোনটাও বাজলো। পরে আজ মায়ের বিরক্তি আর রাগ নিয়ে দ্বিতীয়বারের মতন স্বামীকে উদ্দেশ্য করার আবার সে একইভাবে মায়ের কোলের ওপর হৃদের ফোনটা বেজে উঠলো। এরপর বেশ বিরক্ত নিয়েই হৃদের ফোনটা হাতে নিল। ভাবলো কলটা কেটে দেবো। বারবার কানের কাছে অযথা ফোনের রিংটোন শব্দটা ভালো লাগছে না মায়ের। যেহেতু আশেপাশে ফোনের মালিক নেই, তাই কলটা রিসিভ করার মতন মানুষ নেই। অনবরত রিং বাজতে থাকো। ফোনটা মায়ের হাতে নিল কলটা কেটে দিবে বলে, কিন্তু কাটতে গিয়ে বেখালি চোখ পড়লো ফোনের স্ক্রিনের ওপর নামটা দেখে। বেয়াদব বউ নামে নাম্বারটা সেভ দেখে মায়া বুঝলো ফোনের মালিকের বউ হয়তো তার খুঁজে কল করেছে, কিন্তু ফোনের মালিক তো এই মুহূর্তে আশেপাশে নেই। তাই মায়া কলটা কাটার আগে আবারও অনুসন্ধানে চোখ ঘুরিয়ে সে যদি আশপাশে খুঁজতে গিয়ে হঠাৎ মায়ের কপাল কুঁচকে এলো, কিন্তু কিছু একটা মনে হতেই। 1 মিনিট, ফোনের স্ক্রিনে বেয়াদব নামের নিচে মায়ের নাম্বার কার দেখলো। ওটা মায়ের ফোন নাম্বার ছিল না। মায়ের চমকে উঠে তৎক্ষণাৎ ফোনের স্ক্রিনের দিকে তাকালো। গুটি গুটি সংখ্যায় নিজের নাম্বারটা মেলাতে পরে হাত কেঁপে উঠলো। মুহূর্তেই ফোনটা পড়ে গেল কোলে, আর মায়ের ফোনটা ততক্ষণে কান থেকে নিচে পড়ে গেল। মায়া অতি উত্তেজনা অস্থির হয়ে তত্তর করে কাঁদছে। বহু প্রত্যাশিতর পর আজ মায়া নিজের স্বামীকে এইভাবে হুট করে পেয়ে যাবে সেটা স্বপ্নেও ভাবিনি ও। মায়ের ফোনটা ফ্লোরে পড়ে থাকা অবস্থায় বাজতে বাজতে একটা সময় বন্ধ হয়ে যেতেই কোলের ওপরে হৃদের ফোনটা রিং অফ হয়ে স্ক্রিনের লাইট জ্বলে উঠলো। মায়া কম্পিত হাতে ছলছল স্ক্রিনে তাকিয়ে দেখলো এতক্ষণ ধরে মায়ের সবগুলো মেসেজ ফোনের ওপর ভাসছে বেয়াদব বউ নামে, যার কাপা কাপা হাতে ফোনের স্ক্রিনের লক খুলতে চাইলো ফোনটি কার সেটা দেখার জন্য, কিন্তু কোনো ফোনে পাসওয়ার্ড দেওয়া খুলতে পারলো না। শুধু নিজের মেসেজগুলোর ওপর দিয়ে দেখতে পেলো। এতক্ষণ মায়া যা উল্টোপাল্টা মেসেজ করেছে সবগুলো এখানে দৃশ্যমান। হুট করে অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে যাবে। মায়া মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠলো। আজ এই কান্না মায়ের কষ্ট নয়, বরং আজ অতি আনন্দের। 2 বছর অনেক দিন পর মায়া আজ নিজের স্বামীর মুখোমুখি হতে চলেছে। এই খুশি, এই অস্থিরতা মায়া কোথায় রাখবে। মায়া নিজের কান্না আটকে স্বামীর ফোনটা বুকে আঁকড়ে মাথা ঝুঁকে বসলো। এই সময় কান্নাকাটি করে মায়ের সময় নষ্ট করবে না, আর কোনো কিছু বিনিময়ে মায়ের নিজের স্বামীকে হারাতে দেবে না। ফোনটা যখন মায়ের কোলে এসেছে, তার মানে মায়ের স্বামী কানবাড়ির ছেলের মধ্যে কেউ হবে। কিন্তু কে আছে এমন নয় তো এই লোকটা মায়াকে পূর্ব থেকেই চেনে। ইচ্ছাকৃতভাবে মায়ের কাছে নিজেকে লুকিয়ে রেখেছে, মায়ের সামনে আসতেই চাচ্ছে না। কিন্তু কেন কেন এত লুকাচুরি? মায়া এই লোকটাকে এবার এত সহজে যেতে দিবে না। এই লুকাচুরি খেলাটা আজ মায়া যে কোনো শেষ করবে। লোকটা মুখোমুখি হয়ে মায়া দাঁড়াবে। চোখের পানি মুছে মায়ের দ্রুত নিচ থেকে ওর ফোনটা তুলে উঠে দাঁড়ালো। হৃদের ফোনটা পাশাপাশি কোল থেকে আয়নের ফোনটাও হাতে নিয়ে দেখলো দুটো একই রকম দেখতে, একই মডেলের ফোন। মায়ের পার্থক্য করতে পারছে না কোনটা কার ফোন হাতে। মায়ের নিজের স্বামীর ফোনটা বুকে চেপে অপর হাতে দ্বিতীয় ফোনটা আনলক করতে চাইলো, দেখতে চাইলো ফোনটা আসলে কার, কিন্তু মায়ের নিরাশ। আর দ্বিতীয় ফোনটা একইভাবে পাসওয়ার্ড দেওয়া। মায়া দ্রুত মোবাইল দুটোর ওয়ালপেপার চেক করলো, কারো ছবি দেওয়া আছে কিনা সেটা দেখে মায়া মানুষ চিহ্নিত করতে পারবে, কিন্তু মায়াকে আবারও নিরাশ করে দুটো ফোনের একই পাশে ওয়ালপেপার, কোনো ব্যক্তি ছবি দেওয়া নেই। মায়া অতি উত্তেজনা ছটফটিয়ে উঠলো। কিভাবে লোকটাকে চিহ্নিত করবে সে চিন্তায় একই জায়গায় বারবার অস্থির ন্যায় পায়চারি করছে। চট করে মায়ের মাথায় আসলো ফোন দুটো সেজুতি দিয়েছে মায়াকে, তার মানে সেজুতি বলতে পারবে এই ফোনগুলো মালিক কারা। মায়া তড়া করে অস্থির ন্যায় আশেপাশে চোখ ঘুরিয়ে সেজুতি খুঁজলো। দেখতে পেয়ে মায়া ঠিক পেছনেই ছাদের পাশে দাঁড়িয়ে সেজুতি স্টেজে বসা ফায়াদের ছবি তুলছে। মায়া ছটফটিয়ে দ্রুত হাঁটলো সেদিকে। সেজুতির পাশাপাশি দাঁড়াতে দাঁড়াতে অস্থির হাতের ফোনগুলো সেজুতি দেখতে দেখতে উত্তেজনা প্রশ্ন করে বলল, আপু এই ফোনগুলো কার? সেজুতি ফায়াদের ছবি তোলা এতটাই মনোযোগী ছিল যে মায়ের অস্থির মুখটা চোখাড়িয়ে দেখলো না ও, বরং সামনে তাকিয়ে মায়ের উত্তর দিয়ে বলল, অয়ন ভাইয়ার হবে। অয়ন অয়ন। মায়া বেশ কয়েকবার নিজের মনে মনে অয়ন নামটা আড়ালো। মায়ের আগে সন্দেহ হয়েছিল অয়নকে, এখন সেজুতির মুখে অয়নের নামটা শুনতে আরও দৃঢ় হলো। সে অয়ন এর সাথে মায়ের স্বামীর কোনো সম্পর্ক থাকতে পারে। তবে মায়ের মনে একটা খচখচ সৃষ্টি হলো। সেই প্রথম দিন যখন মায়া নিজের স্বামীর সাথে ফোনে কথা বলেছিল, তখন লোকটা নিজের নাম আব্রাহাম কেন বলেছিল? তাহলে আব্রাহাম কে? নাকি অয়নের অপর নাম আব্রাহাম? সেজুতি নিশ্চিত বলতে পারবে আব্রাহাম লোকটা অয়ন কিনা। মায়ের 2 হাতে দুটো ফোন আঁকড়ে ডান হাত থেকে হৃদের ফোনটা সেজুতির দিকে এগিয়ে দিতে দিতে কৌশলে জানতে চাইলো, আপু এটা মনে হয় আব্রাহাম ভাইয়ের ফোন হবে। সে যদি নিশ্চিত বলতে পারবে আব্রাহাম লোকটা অয়ন কিনা। মায়া 2 হাতে দুটো ফোন আঁকড়ে ডান হাতে হৃদের ফোনটা সেজুতির দিকে এগিয়ে দিতে দিতে কৌশলে জানতো, আপু এই ফোনটা মনে হয় আব্রাহাম ভাইয়ের ফোন হবে, তুমি দেখো তো। সেজুতি 2 হাতে নিজের ফোনটা উঁচু করে ধরে ফায়াদের ছবি তুলতে তুলতে, ও হবে হয়তো, আমি জানি না, মনে হয় অয়ন ভাইয়ের কাছে আব্রাহাম ভাইয়া ফোনটা রেখে গেছে। তুমি ফোন দুটি রাখো মায়া, ভাইয়ারা আসলে নিয়ে যাবে। তবে তুমি ভুলেও আব্রাহাম ভাইয়ার কোনো কল
আসলে রিসিভ করো না। ভাইয়া যে রাগী মানুষ, তুমি ওনার কল রিসিভ করছো শুনলে রাগ করবে। মায়া থমকে দাঁড়ালো, সর্বাঙ্গে জোরে কম্পন সৃষ্টি হলো মুহূর্তে। হাত পা দুর্বলতা ভেঙে আবার আসার জোগাড় হলো। মায়া মনে মনে আব্রাহাম নামটা বেশ কয়েকবার আড়ালো, সাথে এই ভাবলো আব্রাহাম আর অয়ন দুটো আলাদা মানুষ। অয়ন ভাই আব্রাহাম নামের লোকটা নয়, সে ভিন্ন কেউ। উত্তেজিত মায়া আবারও উত্তেজিত হলো। সেজুতি মুখে স্বাভাবিক নেই আব্রাহাম ভাইয়ার নামটা সম্বোধন করার ধকলে বুঝলো সেজুতি অপরজনের মধ্যে কেউ মায়ের স্বামী। সেজুতি চেনে আব্রাহাম নামের লোকটা, সেজুতি ভাই হয়। তাহলে সেদিন লোকটা মায়ের নিজের নাম মিথ্যে বলেনি, সত্যি বলেছিল। কিন্তু এই আব্রাহাম নামের লোকটা মায়ের জানতে হবে। মায়ের কলিজা কাঁপছে, ভিতরটা অস্থিরতা ছটফটে, গলা শুকিয়ে কাটকাট। ভয়ানক পানির তৃষ্ণা পেল মায়ের মনে হচ্ছে যে নিঃশক্তিতে ততর করে কেঁপছে, যে কোনো সময় জ্ঞান হারিয়ে পড়বে। দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে উঠবে। মায়ের কাঁপা কাঁপা হাতটা এগিয়ে নিল হৃদের, ফোনটা আবারও মুঠে চাপলো। এক ফোন মায়ের ততক্ষণ ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত মায়া আব্রাহাম মানুষটি চিহ্নিত করতে পারছে। আর যে কোনো মূল্যে হোক মায়া লোকটা খুঁজে বের করবেই। মায়া হাঁ করে বড় একটা নিঃশ্বাস ফেলে সেজুতির দিকে তাকালো। ওর গলা কাঁপছে যে সেজুতিকে আব্রাহাম নামের লোকটা নিয়ে প্রশ্ন করতে। তারপরে মায়া মনে সাহস জুগিয়ে ভাঙা স্বরে প্রশ্ন করলো যে আব্রাহাম তোমার কোন ভাইয়া আপু? সেজুতি একইভাবে সামনে ছবি তুলতে খানিকটা হতবাক গলা শুধালো, তুমি এতদিন আব্রাহাম ভাইকে চেনো না? কি বলো এইসব? ভাইয়া তো পপুলার একজন মানুষ, আর তাকে চিনে না? তারই সুন্দরী বিয়ান, ভেরি ব্যাড। অধৈর্য গলায় মায়া আওড়ালো, আপু বলো না প্লিজ, আব্রাহাম তোমার কোন ভাইয়ের নাম? সে যদি একইভাবে বললো, তুমি রিদ খানকে চেনো না? রিদ ভাইয়ের পুরো নাম হলো আব্রাহাম রিদ খান। কি? মায়া হঠাৎ চেঁচানোতে চমকালো ভঙ্গিতে লাফিয়ে ওঠে পেছনে গুলো সেজুতি। মায়া হঠাৎ চিৎকারে একটুর জন্য হাত থেকে ফোনটা পড়েনি ওর। হৃদের সামান্য নামটা শুনতে মায়া এইভাবে কেন রিয়াক্ট করলো সেটা বুঝলো না সেজুতি। এই নিয়ে মায়াকে সেজুতি প্রশ্ন করার আগে স্টেজ থেকে ফায়ার ডাকলো ওকে সেদিকে যেতে। সেজুতি মায়াকে এক পলক দেখে সেদিকে হাঁটলো। মায়া ঠাস করে চেয়ারের ওপর বসে মুখ ডেকে আবারও ফুপিয়ে কেঁদে উঠল দুঃখ কষ্টে। একদিকে স্বামীকে খুঁজে পাওয়ার খুশি হবে, নাকি রিদ খান মায়ের স্বামী হয় সেটা নিয়ে দুঃখ পাবে। কান্না করতে করতে মায়ের মস্তিষ্কে গেঁথে গেছে একে হৃদের সঙ্গে ঘটে যাওয়া সকল ঘটনাগুলো। মূলত মায়া এখন বুঝতে পারছে হৃদ কেন এতদিন মায়ের সাথে ঘেঁষাঘেঁষি করতে চাইতো, কেন মায়াকে অকারণে ছুঁয়ে দিত, কেন মায়াকে পরকীয়ার মতন বাজে প্রস্তাব দিত। নিজের বউ বলে হয়তো মায়াকে নিতে দেয় পরকীয়ার প্রস্তাব করতো, আর মায়া না বুঝে রিয়াক্ট করতো। লোকটা শুরু থেকেই জানতো মায়া হৃদের বউ, আর এর জন্য বউ ভেবে মায়ার সাথে এমন ব্যবহার করতো। আর মায়া না বুঝে কত খারাপ ব্যবহার করে ফেলেছে। মুখে মুখে কত তর্ক করেছে মায়া, কত বেয়াদবি করেছে হৃদের সাথে। এর জন্য হৃদ মায়ের নাম্বারটাও বেয়াদব বউ দিয়ে সেভ করে রেখেছে। মায়া আসলে একটা বেয়াদব বউ, নয়তো কেউ স্বামীর সাথে এমন করে? হৃদ নিশ্চয়ই মায়াকে এখন অভদ্র বেয়াদব মেয়ে বলেই জানে, আর এর জন্যই হয়তো মায়া কলগুলো রিসিভ করে না। হৃদ খানকে সবাই এত সম্মান দেয়, অথচ মায়া হৃদের মুখে তর্ক করে মুখিয়ে থাকে সবসময়। মায়া এতটা বেয়াদবি করলে এমন বেয়াদব বউ নাম দিয়েও ওর নাম্বারটা সেভ করে রাখা। মায়া জানা নেই সেটা। মায়া দীর্ঘ সময় ঘটে যাওয়া হৃদের সঙ্গে এক একটা ঘটনা হিসাব মেলাতে ব্যস্ত। অবশেষে না বুঝলেও হৃদ মায়ের টানে মায়ের কাছে যেত। এতদিন মায়া সময় দিতে চাইছো, কিন্তু মায়া কখনোই হৃদকে চিনতে পারতো না। চোখের সামনে স্বামীকে রেখে অন্যতায় খুঁজে বেড়াতো, কখনোই হৃদের থেকে নিজের দূরে ছড়িয়ে রাখতো। এখন মায়া কী করবে, কীভাবে হবে হৃদের মুখোমুখি? মায়াকে এখন মরে যেতে ইচ্ছে করছে। সত্যিটা জানার পর মায়ের হৃদের মুখোমুখি হওয়াটা অসম্ভব হয়ে পড়লো। মায়া কি এখন হৃদকে ছেড়ে দিবে? মায়া এখন কি করা উচিত সেটা বুঝলো না। মুখ ঢেকে ফুপিয়ে কাঁদতে লাগলো সে। সন্ধ্যা রাত 8:30 ঘরে। সারাদিন প্রহরের তপ্ত রোদে শরীর জ্বালা করলেও এই ভর সন্ধ্যায় আকাশে জ্বলজ্বল করা তারা, নিচে স্নিগ্ধ ধরনের ঠান্ডা হওয়া, বাইরে ভ্যাপসা গরমে তামাটে ভাবটা আর নেই। শীতল পরিবেশ, শীতল হয় মন শরীর জোড়ানোর মধ্যে যথেষ্ট। কিন্তু এই শীতল পরিবেশে হৃদের মতন মেজাজ মানুষের মন ঠান্ডা হওয়ার হয়তো সম্ভব নয়। রুক্ষ হাতে সেই কখন থেকে স্টিয়ারিং চেপে ড্রাইভ করছে। চল শক্ত ক্ষিপ্ত মেজাজ। ডান হাতে জলজল করছে তাজা রক্তের কাটা দাগটা। সেই কাটা জায়গায় রক্ত পড়া বন্ধ হয়েছে কিনা বুঝতে পারছে না পাশের সিটে বসা রাদিফ। সে অপরাধীর ন্যায় ভাইয়ের পাশে চুপচাপ বসে উচ্ছ্বাস করছে। পেছনের সিটে যথারীতি আসিফ বসা। আসিফের অবস্থা রাদিফের মতন অপরাধী না হলেও সে সাংঘাতিক ভয়ে হৃদের ড্রাইভিং করা নিয়ে। হৃদের রাগের মেজাজ হারিয়ে আবার অ্যাক্সিডেন্ট করে না বসে। আসিফ আল্লাহ করে নিজের জানটা হাতে নিয়ে বসে আছে। কি একটা অবস্থা তার! পারছে না হাউমাউ করে কাঁদতে হৃদের ভয়ে, আবার হৃদকেও কিছু বলতে পারছে না। তাহলে রাদিফের ওপর হওয়া সবটা রাগ সোজা আসিফের ওপর দিয়ে চলে যাবে। সেই জন্য আসিফ এক প্রকার বাধ্য হয়েই চুপ রইল। তবে
রাদীপ অপরাধীর মুখ করে চুপি চুপি বারবার হৃদের আহত হাতটার দিকে তাকাচ্ছে। হৃদ দক্ষ হাতে ড্রাইভিং হাত চালানোর জন্য তার বাহু মাংসপেশি ফুলে কালো শার্টের উপর দিয়ে ঠিকরে ছিঁড়ে বের হচ্ছে বডি। কোনোই গোটানো শার্টের হাতাগুলো এলোমেলো, কালো শার্টের ওপর রক্তের ছিটেগুলো কালো দাগ হয়ে আছে। তখনকার আসিফের পরিপাটি হৃদ খান আর নেই। এখন বেশ উগ্র আর ভিলেন টাইপের মনে হচ্ছে তাকে, যাকে একদায়ের মানুষ বলে সে মারামারিতে ওস্তাদ। রাদীপ শুকনো গলায় ঢুক গেল, ভয়ার্থ চোখ আড়িয়ে হৃদের বাম হাতে দামের রোলেক্স ঘড়িটার দিকে। কাঁচ ভাঙা থেতলে গেছে ঘড়িটা, আর সেই কাঁচ ভাঙা হৃদের হাতের শিরায় ঢুকে কাটা ছিঁড়ার মতন দাগ হয়েছে। রাদীপের বেশ মায়া হলো বড় ভাইয়ের জন্য। আজ ওর জন্য হৃদ আবারও মারামারিতে জড়ালো। মা শুনলে নিশ্চয়ই রাদীপকে বকবে, কিন্তু রাদীপই বা কী করবে? ও কি জানতো নাকি হঠাৎ এমন হামলা হবে ওর উপর? কি ভয়ানক একটা পরিস্থিতি ফেসে গিয়েছে সে। যদি সময় মতো হৃদ ভাই না আসতো তাহলে হয়তো আজ রাদীপের মৃত্যু হতো, আর নয়তো শত্রুরা ওকে ভয়ঙ্করভাবে আহত করে রাস্তায় ফেলে যেত। এমনই হৃদয় আসার আগে লোকগুলোর সাথে ধস্তাধস্তি করে পালাতে চেয়ে বেশ আঘাত পেয়েছে সে। গুন্ডার লোকগুলোর সংখ্যা বেশি ছিল, প্রায় 20-30-25-এর মতন হবে। এতগুলো লোকের সাথে সে আর ড্রাইভার একা পেরে উঠবে না বলেই পালাতে গিয়েও তারা আহত হলো। রাদীপের তো গায়ে হলুদ পাঞ্জাবির জায়গায় জায়গায় ছিঁড়ে রক্তের দাগ লেগে আছে, সাথে রাদীপের কপালে, গালে, গলায়, হাতে, বুকে, পেটে প্রায় অনেক জায়গায় কাটা ছিঁড়ার দাগ রয়েছে। রাদীপ অপরাধী নিয়ে ভারী নিঃশ্বাস ফেলল। আজকে ঝামেলা মূলত তার বাবা নিহাল খানের রাজনৈতিক শত্রুতা করা হয়েছিল রাদীপের ওপর। বংশ পরম্পরা রাদীপের পরিবারের সকলের রাজনীতির সাথে জড়িত, তাই বলে বাপ বেটা বড় বাবা সকলের রাজনীতি করে এই সূত্রে হৃদয় এইসব জড়িত। রাদীপ জড়িত আছে, তবে খুব কম। বাবা নিহাল খানের ইলেকশনের কাজে ছাড়া তাকে দেখা যায় না এইসবে। মূলত তারা একটা রাজনৈতিক পরিবারের বংশধর, আর সেই জন্যই তাদের গোপন শত্রুর সংখ্যাও বেশি। রাদীপ মূলত এখন রাজনৈতিক বেশি একটা জড়ায় না, কিন্তু সরাসরি হৃদের ক্ষতি করতে পারছে না বলেই রাদীপকে দুর্বল পয়েন্ট বানিয়ে মারতে চেয়েছিল। সময় মতো হৃদ চলে আসায় এই যাত্রায় পানে বাঁচল সে। রাদীপ বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে পড়াশোনার জন্য। পেশায় সেও একজন ডাক্তার, এবার ডাক্তারি ইন্টার্নশিপ করছে। বাংলাদেশে যখন আসে তখন বাবা মা আর ভাইয়ের বাসায় দৌড়াদৌড়ি করে দিন কাটায়। আসলে তাদের বাবা মার সম্পর্কে অবনতির জন্য রাদীপ দুই ভাই বাবা মার সঙ্গে একত্রে থাকতে পারে না। তাদের সুন্দর পরিবারটা একত্র হয়েও বিচ্ছিন্ন। তো বন্ধুরা, আজকের পর্বটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ বিদায়।